হ্যালো বাচ্চারা, আজকে আমরা আবারও কথা বলবো কিভাবে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে বা তুমি এখন কলেজে মানে কলেজ থেকে বা ধরো তুমি যদি এ লেভেলসেও থেকে থাকো, ধরো ইংলিশ মিডিয়ামে, তাও এই ভিডিওটা তোমার জন্য অ্যাপ্লিকেবল। তুমি কিভাবে এই সময় থেকে আইবি এর জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবা, এবং এখানকার অনেকগুলো অ্যাডভাইস উড অলসো বি হেল্পফুল ফর এসএটি, জিআরই, ইভেন তুমি যদি আইএলস দাও আইএলসের জন্য। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি লেকচার ওয়ানটা তোমরা দেখে নিও। ওইখানে আমি দুইটা জিনিস নিয়ে কথা বলেছি। আজকে আমি স্পেসিফিকলি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিডিং হ্যাবিট নিয়ে। সো তোমার বেশি বেশি করে পড়তে হবে ইংলিশের মেটেরিয়াল। হোয়াট ডু আই মিন বাই দিস? সো তুমি যদি আইবি এর এক্সামটা খেয়াল করো, আইবি এক্সামে ইংলিশ কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, রাইট? এবং তুমি দেখবা প্রতি বছর আইবিএতে প্যাসেজ দেয়, এবং একটা বা দুইটা প্যাসেজ দেয়, অনেক ক্ষেত্রে বেশিও দিতে পারে, বাট ইউজুয়ালি এক থেকে দুইটা দেয়। এবং ওই বিশাল বড় প্যাসেজটার উপর বেস করে তোমাকে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া হয়, যে কোয়েশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হয়। ওর মধ্যে কোয়েশ্চেনটার থেকে তোমার নিজের থেকে অ্যান্সার বের করতে হয়, অনেক ক্ষেত্রে ভোক্যাবুলারি থাকে, আরও অনেক কিছু থাকে। ওটা নিয়ে আমি যখন কথা বলবো, তোমাদেরকে আলাদা করে পড়াবো, তখন তুমি দেখতে পাবা। বা তুমি চাইলে আমাদের দানেস্টের ওয়েবসাইটে কোয়েশ্চেন ব্যাঙ্কে গিয়ে দেখে নিতে পারবা কোয়েশ্চেনগুলো। কিন্তু মধ্যে কথা হলো, এই যে প্যাসেজগুলো বা এই কোয়েশ্চেনগুলোকে আমরা বলি, প্যাসেজের উপর বেসিস করে যে কোয়েশ্চেনগুলো দেয়, এগুলোকে আমরা বলি রিডিং কম্প্রিহেনশন। সেগুলো রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন, বা রিডিং কম্প্রিহেনশনকে আমরা সংক্ষেপে আরসি বলি। সো যখন আমি তোমাদেরকে পড়াবো, আমি এত বড় বড় করে তোমাদেরকে রিডিং কম্প্রিহেনশন বারবার না বলে, আমি যখন আরসি বলবো তখন বুঝে নেবে আমি রিডিং কম্প্রিহেনশনের কথা বলতেছি। আবার আমি তো জাস্ট ছোটো করে বলি, যদি আমি তোমাদেরকে কখনো সেন্টেন্স কারেকশন বলি, সেন্টেন্স কারেকশন হচ্ছে তোমার গ্রামারের একটা আইটেম আইবি এক্সামের জন্য, সো এটাকে সংক্ষেপে এসসি বলি। আবার ম্যাথের বা অ্যানালিটিক্যালে অনেক সময় ডেটা সাফিসিয়েন্সি আসে, এটাকে আমি সংক্ষেপে ডিএস বলি। সো যখন আমি ডিএস বলবো তখন বুঝবো ডেটা সাফিসিয়েন্সি, বুঝছো? তো যাই হোক, আমরা রিডিং কম্প্রিহেনশনে ছিলাম। সো এই যেভাবে প্যাসেজগুলো দেয় না, এই প্যাসেজগুলো নিয়ে অনেক সময় আমাদের মুশকিল হয়ে যায়, কারণ এই প্যাসেজটা তোমার আগে বুঝতে হবে বিফোর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, না? যে কোয়েশ্চেনগুলো এই প্যাসেজটার উপর বেসিস করে বানানো, তাই না? আবার তুমি যদি ধরো তুমি বলতেছো, হ্যাঁ আমি আইবিএর এক্সাম দেওয়ার জন্য আপনার কথা শুনতেছেন, আমি এসএটি দিব, বা ধরো তুমি আমি আইবি পাশাপাশি আমি এসএটি প্রিপারেশন নিচ্ছি, বা ধরো তুমি এমবিএ পড়ো। আমি জানি আমি এই ভিডিওটা কলেজের বাচ্চা কাচ্চা বা এ লেভেলসের বাচ্চা কাচ্চার জন্য বানাচ্ছি, কিন্তু যদি কেউ এমবিএর প্রিপারেশনের জন্য শুনে থাকো, তাহলে তার ক্ষেত্রেও ট্রু। ধরো ভাই আমি এমবিএর প্রিপারেশন নিচ্ছি, আমি জিআরই দিব বা এসএটি দিব, বা ভাই আমি বিদেশ যেতে চাই, আমি আইএলস দিব। সবার ক্ষেত্রে, আইএলসের ক্ষেত্রে যদি একটু ইজিয়ার রিলেটিভলি, বাট পয়েন্ট হচ্ছে তুমি যেই এক্সামই দাও না কেন, সেখানেই তুমি রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন পাবা। এসএটিতে প্যাসেজগুলো এখন ছোট ছোট হয়ে গেছে, ডিজিটাল এসএটিতে, কিন্তু ছোট ছোট হয়ে গেলেও তোমার রিডিং কম্প্রিহেনশনের এবিলিটিটা ইম্পর্টেন্ট। জিআরইতে প্যাসেজগুলো স্টিল বড় আছে, আইএলসে তো প্যাসেজটা তো থাকেই রিডিংয়ে। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে কথা হলো, তুমি যদি আইবি এক্সাম বা ধরো তুমি বিউপির এক্সাম দিতে চাও, আমি যে বিউপি এক্সাম দিচ্ছিলাম আমার বছর, আই গট ইন টু বিউপি, তো আই গট ইন টু বোথ আইবি অ্যান্ড বিউপি। সো বিউপি এক্সাম আমার এখনও মনে আছে, একটা বিশাল বড় তোমার প্যাসেজ দিচ্ছিল, এক পাতা সমান আমার আমার বছর। তো প্যাসেজ থাকবেই। ইনফ্যাক্ট ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের এক্সাম দিতে চাও, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের ইংলিশেও তোমার প্যাসেজ থাকে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে প্যাসেজ বা আইএলসের যে প্যাসেজ, এগুলো রিলেটিভলি ইজিয়ার। আইবিএ, বিউপি, জিআরই, এসএটি এগুলোর প্যাসেজগুলো ডিফিকাল্ট বেশি। বি ইউনিটের আইএলসের প্যাসেজগুলো অত ডিফিকাল্ট হয় না। মানে তুমি যদি তোমার যদি মানে আমার কথা কি, অনেকের, এখন আমি বলতেছি না যে অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট লাগে না, কিন্তু আমি বলছি যদি তোমার আইবি বিউপির প্রিপারেশন থাকে বা জিআরই এসএটি প্রিপারেশন থাকে, তোমার আইএলস, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট এগুলোর প্যাসেজ অনেক ইজি লাগবে বা এগুলো অত ডিফিকাল্ট লাগবে না। আমি আমার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট এক্সামে আমি 15টা ইংলিশ কোয়েশ্চেন আসছিলাম, 14টা লাগাইছিলাম, আমার 14টাই হয়েছিল, মানে 14টা লাগাইছিলাম 15টার মধ্যে, একটা আমি স্কিপ করছিলাম, 14টাই হয়েছিল। সো আমার পয়েন্ট হচ্ছে, তোমার রিডিং কম্প্রিহেনশন বা তোমার একটা প্যাসেজ পড়ে সেটার উপর বেসিস করে যে কোয়েশ্চেনগুলো এসছে, সেটা অ্যান্সার করার এবিলিটিটা অলওয়েজ অলওয়েজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তোমার তার এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা এই রিডিং কম্প্রিহেনশনের বা আরসির প্যাসেজগুলো
বা আরসির কোয়েশ্চেনগুলো ক্র্যাক করবো কীভাবে। এবং এখানেই তুমি যখন আইবে প্রেপ নিতে যাবে না, তোমার কিন্তু সময়টা অনেক কম থাকে, 3-4 মাসের মতো থাকে বিবিএ প্রিপারেশন নিলে। ঝামেলা যেটা হয় এই 3-4 মাসে আমরা ভোক্যাবুলারি শিখে ফেলি, গ্রামার শিখে ফেলি, ম্যাথও শিখে ফেলি, কিন্তু দেখা যায় কি প্যাসেজ নিয়ে আমরা হিমশিম খাই। প্যাসেজ নিয়ে হিমশিম খাই কেন জানো? কারণ এখানে তোমার একে তো এক্সামের মধ্যে তোমার খুব স্পিডে, খুব দ্রুত তোমার প্যাসেজগুলো পড়তে হবে, প্যাসেজ যা দেবে তোমাকে পড়তে হবে। আমার এখন মনে আছে আমি আমার আইবি এক্সামে যে রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ ছিল এটা আমি স্কিপ করছিলাম, আমি ইচ্ছা করে দিইনি। সো আমি আমার আইবিএ এক্সামে তোমার আইবিএ ডিউ এক্সামের কথা বলছি, আইবিএ ডিউ বিবি এক্সাম, আমার আইবিএ ডিউ বিবি এক্সামে 25টা ইংলিশ কোয়েশ্চেন আসছিল, এর মধ্যে আমি 20টা অ্যান্সার করছিলাম। আমি যেহেতু 20টা অ্যান্সার করে ফেলছিলাম তাই আমি ইচ্ছা করে বাকি 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করি নাই। আই মুভড অন টু অ্যানালিটিক্যাল, দেন আই সলভড ম্যাথ। সো এই যে 5টা কোয়েশ্চেন ছিল, ওই 5টা কোয়েশ্চেন আবার রিডিং কম্প্রিহেনশনের উপর ছিল। সো আমি ইচ্ছা করে আমি বাদ দিয়ে স্কিপ করে গেছিলাম, কারণ আমি অলরেডি যেহেতু 20টা অ্যান্সার করে ফেলছি, তো আমার তো আর বাকি 5টা সলভ করে টাইম নষ্ট করার দরকার নেই। কিন্তু এমন না যে প্যাসেজ খুব একটা কঠিন আসছিল। আবার আমি যখন তোমার বিউপি এক্সাম দিয়েছিলাম, আমার বছর বিউপি এক্সামে আমি আবার প্যাসেজ অ্যান্সার করছিলাম, এবং আমি বিউপি রিডিং কম্বিনেশনের কোয়েশ্চেন অ্যান্সার করছিলাম। এবং বিউপি এক্সামে আমার এখনও মনে আছে, আমি মনে হয় 1 মিনিটেরও কম সময় 1 পাতার সমান প্যাসেজ পড়ে অ্যান্সার করে ফেলছি, রিডিং কম্পিটিশন এত কোয়েশ্চেন ছিল। সো দেখছো কত স্পিডে আমার অ্যান্সার করতে হয়েছে। আবার তুমি খালি স্পিডে পড়লে কি হবে, তোমার কম্প্রিহেন্ড করতে হবে, তোমার ঠিকমতো বুঝতে হবে জিনিসটা। কারণ তুমি যদি না বুঝে করো তখন কিন্তু তুমি ভুলভাল অ্যান্সার করবা। এবং রিডিং কম্প্রিহেনশনের না অনেক স্ট্র্যাটেজি আছে রিডিং কম্প্রিহেনশন প্রপারলি ক্র্যাক করার। এবং সবাই আমরা মনে করি কি রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন্স আর অল অ্যাবাউট ইন্টারপ্রিটেশন, বাট দে আর নট অ্যাবাউট ইন্টারপ্রিটেশন। এইটা নিয়ে আমি তোমাদের রিডিং কম্প্রিহেনশনের আলাদা করে ক্লাস নিব, তখন আমি তোমাদেরকে বলবো। তুমি যদি বরং ইন্টারপ্রেট করতে যাও, ধরো তুমি প্যাসেজে একটা লাইন পড়ছো, ওই লাইনটাকে তুমি নিজের মতো করে ইন্টারপ্রেট করে তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করলে রিডিং কম্প্রিহেনশনের, তোমার চান্সেস অফ গেটিং দ্যাট কোয়েশ্চেন রং আর সিগনিফিকেন্টলি হায়ার। সো রিডিং কম্প্রিহেনশন ইজ নট অ্যাবাউট ইন্টারপ্রিটেশন, বরং ইটস অল অ্যাবাউট কম্প্রিহেনশন। এটা আমি কম্প্রিহেনশন লিখি তারা, ইটস অল অ্যাবাউট কম্প্রিহেন্ড করে দেন প্যারাফ্রেজ করা। আরও কিছু কাহিনী আছে, আমি তোমাদেরকে শিখাবো না। আমি এখন ওটা বলতে গেলে রিডিং কম্প্রিহেনশন পুরো স্ট্র্যাটেজি বলতে গেলে বিশাল বড় আমার লেকচার দিতে হবে এবং অনেক কিছু তোমাকে শিখাইতে হবে। সো আমি এটা আলাদা করে তোমাদের জন্য বলবো, রাইট? ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো কম্প্রিহেন্ড করাটা ইম্পর্টেন্ট, তাই না? তারপর তোমার কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এখন এই যে দ্রুত তুমি পড়বা, এই দ্রুত পড়ার জন্য তোমার কিন্তু একটা রিডিং হ্যাবিট থাকা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তোমার যদি ডেইলি ইংলিশ বা বাংলা যেটাই হোক না কেন পড়ার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু বাবা আমাদের কষ্ট হয়ে যাবে। ভয়ের কিছু নাই, আমরা এটা সলভ করে ফেলবো, এই প্রবলেমটা আমাদের হবে না, আমরা এটা ওভারকাম করবো। কিন্তু এখানে আমি তোমাকে একটা ইন্টারেস্টিং ইনসাইট দিই। ধরো তোমার মনে হতে পারে ভাইয়া আমি তো বাংলাদেশি, বা আমি তো বাংলায় কথা বলি, এই কারণে আমার হয়তো বা কষ্ট হবে রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে, সেটা আইবিএর হোক, জিআরইর হোক, এসএটির হোক বা বিউপির হোক। কিন্তু এই প্রবলেম নেটিভ স্পিকারদেরও হয়, যারা আমেরিকানো, ওরাও দেখবা যখন ওরা এসএটি বা জিআরই পরীক্ষা দিতে যায় তখন ওরাও প্যারা খায়, ওদেরও কষ্ট হয় রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনগুলো বা প্যাসেজের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে। কেন জানো? এইগুলো কিন্তু তোমার রেগুলার রিডিংয়ের জিনিসপত্র না। এবং আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার স্ট্যাটিস্টিক্সটা না এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু তুমি চেক করো একটু, ইউএসএতে আমেরিকানদের মধ্যে অনেক হাই স্কুল গ্র্যাজুয়েট, যারা তোমার হাই স্কুল পাস করছে, মানে ধরো ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করে হাই স্কুল থেকে বের হয়েছে, বা যাদের হাই স্কুল ডিপ্লোমা আছে বলে, আমাদের তো এইচএসসি বলে না, এইচএসসি বা ধরো এ লেভেলস দিছো তুমি, ওদের এখানে হাই স্কুল পাস করে হাই স্কুল ডিপ্লোমা দিছে, হাই স্কুল ডিপ্লোমা বলে। ওদের অধিকার অনেকের, আমি এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা মনে নাই, ওদের অনেকের রিডিং এবিলিটি খুবই বাজে। রিডিং এবিলিটি ক্লাস 1-2 এর বাচ্চার সমান। তুমি ওদেরকে যদি একটা আর্টিকেল পড়তে দাও, একটা বই পড়তে দাও, ওরা ঠিকমতো পড়তে পারবে না। এবং
মানে একটা একাডেমিক বই পড়তে দাও ঠিক মতো পড়তে পারবে না, একটা ভালো জার্নালের রিসার্চ পেপার পড়তে দাও ও পড়তে পারবে না। এই এবং তার আমি এটা কেন বললাম জানো, তোমার রিডিং কম্প্রিহেনশনের এবিলিটি, it has nothing to do of you being a not native speaker or non-native speaker. তুমি যদি নেটিভ স্পিকারও হইতা, ধরো তোমার বাসায় সবাই তোমার আন্টি আঙ্কেল তোমার ভাই বোন সবাই ইংলিশে কথা বলে, তাও তোমার রিডিং হ্যাবিট বাজে তোমার রিডিং হ্যাবিট না, রিডিং কম্প্রিহেনশনের এবিলিটি বাজে হইতে পারতো, বুঝছো? সো এই কারণে আমার পয়েন্ট কি জানো, তোমার এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে আমি তো বাংলা মিডিয়ামে পড়ি বা আমি তো বাংলাদেশি, সো আমি হয়তো বা পারবো না ঠিক মতো। কারণ এটা তোমার নেটিভ স্পিকাররাও যখন জিআরই এসএটি এক্সাম দেয় তখন ওরাও ডিফিকাল্টি ফেস করে। তাই ওরা কি করে জানো, ওরাও প্রিপারেশন নেয় রিডিং কম্প্রিহেনশনের জন্য। সো আমাদেরও প্রিপারেশন নিতে হবে। এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, কলেজ আইবি এক্সামের সময় তো প্রিপারেশন মানে এইচএসসির পর বা এ লেভেলসের পর তো প্রিপারেশন নিব বুঝছি, কিন্তু কলেজ থেকে আমি কি করতে পারি যাতে আমার রিডিং কম্প্রিহেনশনের সমস্যা না হয়? তোমার রিডিং কম্প্রিহেনশন সমস্যা হবে না যদি তোমার শুরু থেকে একটা রিডিং হ্যাবিট থাকে এবং তুমি যদি নিউজ পেপার, পিরিয়ডিক্যালস, বইপত্র, নন ফিকশন এগুলো পড়ার তোমার একটা অভ্যাস থাকে আগের থেকে। যেমন ভাইয়া একদমই কষ্ট হতো না, আমি বললাম না ভাইয়া অনেক জুতো পড়ে ফেলছি তোমার বিউপি এক্সামে। তুমি যদি ভাইয়ার রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন দাও আমার অত সময় লাগবে না সলভ করতে। ভাই ধরো ব্র্যাক করার জন্য বলছেন, ভাই তোমাকে মানে শেখানোর জন্য বলছে যে কেন ভাইয়ার এমন, মানে কেন আমি এটা করতে পারি। এর রিজন হচ্ছে আমি একদম ছোটোবেলা থেকে তোমার বই পড়তাম। ইনফ্যাক্ট অনেক বেশি বেশি করে পড়তাম, শুধু বই না, নিউজ পেপার, আর্টিকেলস আমি অনেক বেশি বেশি করে পড়তাম। ইনফ্যাক্ট ক্লাস 7 থেকে, আমি এখন ক্লাস 7-এ ছিলাম, আমি জানি না এখন বাংলাদেশে আছে নাকি, আমি যতদূর জানি আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে না, সো আমার ইন্টারনেট ছিল না, আমার বাসায় ইন্টারনেট প্রথম আসছে 2016-এ যখন আমি ক্লাস 9-এ পড়ি। সো এর আগে আমার ইন্টারনেট ছিল না, তো মাই অনলি সোর্স অফ ইনফরমেশন ওয়াজ বুকস অ্যান্ড নিউজ পেপার্স অ্যান্ড মানে প্রিন্টেড জিনিসপত্র। তো বিফোর 2016 আমি ক্লাস 7 থেকে ক্লাস 7 থেকে আমি, আমার এখনও মনে আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই যে তোমার ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো আছে না, মোবাইল লাইব্রেরি, ভ্রাম্যমাণ লাইব্রেরি আমার মেম্বারশিপ ছিল। এবং তখন ওই সময় 2 ধরনের মেম্বারশিপ ছিল, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। সো তুমি যদি সাধারণ মেম্বারশিপ নাও তাহলে তুমি একটা করে বই নিতে পারবে প্রতি উইকে, আর তোমার যদি বিশেষ মেম্বারশিপ থাকে তাহলে তুমি 2টা করে বই নিতে পারবে প্রতি উইকে। সো আমার বিশেষ মেম্বারশিপ ছিল, তো আমি প্রতি সপ্তাহে 2টা করে বই নিতাম ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে, এবং প্রতি সপ্তাহে আমি 2টা করে বই পড়তাম সেই ক্লাস 7 থেকে। কারণ ক্লাস 7-এ ক্লাস 7-এ আমার মেম্বারশিপ নিয়েছিলাম। সো আমি ক্লাস 7 থেকে প্রতি সপ্তাহে 2টা করে বই পড়তাম। এগেন আমি বলতেছি না যে বই পড়ে দুনিয়া উদ্ধার হয়ে যাবে বা টু ভেরি অনেস্ট দুনিয়ার সব বই পড়া ওয়ার্থ ইট না। হ্যাঁ, এবং সব বইয়ের আরেকটা জিনিস আমি তোমাকে বলি, প্রথমত দুনিয়ার সব বই পড়া ওয়ার্থ ইট না। দ্বিতীয়ত সব বইয়ের সব চ্যাপ্টারও ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তুমি অনেক বই পাবা যেটার হয়তো বা একটা বইয়ের ধরো 15টা চ্যাপ্টার, ওই 15টা চ্যাপ্টারের মধ্যে হয়তো বা ইম্পর্টেন্টই আছে তোমার 3টা চ্যাপ্টার। ওই 3টা চ্যাপ্টার থেকে তুমি বই যা বলতেছে তুমি মোটামুটি শিখে ফেলতে পারবা। বাকি যে চ্যাপ্টারগুলো ওগুলো আসলে ইররেলেভেন্ট এবং তোমার জন্য টাইম ওয়েস্ট। সো অনেকে আছে না আমাদের আশপাশে যারা বই পড়াকে একটা ইউটিলিটি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এভাবে পোট্রে করে, আমি নেসেসারিলি এগ্রি করি না। আমি যেটা করি, আমি এখন স্পেশালি আমি ছোটোবেলায় ধরো একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তাম, কিন্তু এখন আমি স্পেসিফিকলি যেটা করি, আমি এমন না যে একটা বই নেসেসারি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছি আনলেস ওই বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমি জানি ওই বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর মি। বাট আমি কী করে আমি আই জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট, আচ্ছা এই বইটার কোন কোন চ্যাপ্টারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, আমি ওই চ্যাপ্টারগুলো পড়ি। আমি এমন না যে আমি দুনিয়া সব পড়ে উদ্ধার করে ফেলি। সো এবং বই যে একমাত্র তোমার সোর্স অফ ইনফরমেশন বা নলেজ হতে হবে এমন কোনো কথা নাই। তুমি পডকাস্ট শুনতে পারো, তুমি আর্টিকেল পড়তে পারো, তুমি এআইকে দিয়ে সামারাইজ করতে পারো, বহুত কিছু করতে পারো, রাইট? বাট আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটা রিডিং হ্যাবিট ছিল এবং আমি বাংলা এবং ইংলিশ বই দুইটাই পড়তাম। তো এই কারণে আমার
রিডিং স্পিডও অনেক বেশি ছিল এবং ইংলিশেও আমার রিডিং স্পিড অনেক ভালো এবং আমি কম্প্রিহেন্ডও করতে পারতাম। এবং এখানে আমি তোমাকে দুইটা আরও ইম্পর্টেন্ট ইনসাইট দিই। একটা ইনসাইট হচ্ছে ভোক্যাবুলারি। আগের ভিডিওতে আমরা ভোক্যাবুলারি নিয়ে কথা বলেছি এবং বারবার আমরা ভোক্যাবুলারি নিয়ে কথা বলি, তাই না বলো? এই যে তোমার আমি যখন আইবি প্রেপ নিচ্ছিলাম না, তুমি যদি খেয়াল করে দেখো আইবিএ, তারপর আইবিএ বিউপি, তারপর এসএটি, জিআরই, এই যে এক্সামগুলো না, এই এক্সামগুলোতে দেখবা কি ভোক্যাবুলারির কোয়েশ্চেন আসে ঘুরায় ফিরায় বিভিন্নভাবে। বা তোমার ভোক্যাবুলারি কোয়েশ্চেন যদি ডিরেক্টলি নাও দেয়, জিআরইতে আসে বা এসএটিতে ধরো ভোক্যাবুলারি কোয়েশ্চেন যদি ডিরেক্টলি নাও দেয়, তাও দেখবা প্যাসেজ যেটা দিয়ে দিয়েছে ছোট, ওইটার মধ্যে যে প্যাসেজটা যদি তোমার বুঝতে হয় তাহলে তোমার ভোক্যাবুলারি জানতে হবে। কারণ প্যাসেজ ধরো আইবিএ পরীক্ষার ক্ষেত্রে যে প্যাসেজটা দেওয়া, ওই প্যাসেজটা যদি তোমার বুঝতে হয় তাহলে তোমার ওয়ার্ডস জানতে হবে, তোমার ভোক্যাব জানতে হবে, না তুমি প্যাসেজ বুঝতে পারবে না, বুঝছো না? তো আমার সবসময় মনে হতো যে আচ্ছা এই এক্সামগুলোতে কেন ভোক্যাবুলারি বারবার টেস্ট করে, এবং তুমি যদি এই এক্সামগুলোর সিগনিফিকেন্স চিন্তা করো, খেয়াল করে দেখো এক্সামগুলো কেন আমরা দিই। আইবিএ বিওপি আমরা দিই কেন? টু গেট ইন টু বিজনেস স্কুলস ইন বাংলাদেশ। আচ্ছা, সো বিজনেস স্কুলে আইদার আমরা আন্ডারগ্রেড পড়তে যাই বিবিএ, না হলে আমরা এমবিএ করতে চাই, তাই তো? বিবিএ বা এমবিএ, আন্ডারগ্রেড লিখছে তো, এটা বিবিএ বেসিকলি। সো বিবিএ বা এমবিএ করতে চাই। এবং আইবিএ যখন পরীক্ষার, আইবিএ ডিইউ, আইবিএ জেইউ, বিউপি, ওরা যখন এক্সামটা নিচ্ছে তখন ওরা মানে এক্সামটা নেওয়ার পারপাস কি? এক্সামটা নেওয়ার একটা বড় পারপাস হচ্ছে যারা আইবিএতে মানে অ্যাকর্ডিং টু আইবিএ বা অ্যাকর্ডিং টু বিউপি, যাদের মানে ওদের কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আইবিএর একটা স্টুডেন্টের এই নলেজ বা স্কিল সেট থাকা উচিত টু স্টাডি অ্যাট আইবিএ। এই কারণে ওরা এই টেস্ট করে এই ম্যাটেরিয়ালগুলো আইবিএ বা বিউপি এক্সামে। চিন্তা করে দেখো, সেমভাবে, এবং ফিল্টার করে যাদের নলেজটা বা স্কিলটা নেই ওদেরকে ফিল্টার করে। সেমভাবে এসএটি কোন এক্সাম? এসএটি বাবা ইউএস ইউনিভার্সিটিসগুলোতে বা ইউএস কলেজগুলোতে পড়ার আগে তোমার এসএটি দিতে হয়, খেয়াল করো। আবার জিআরই কখন দিতে হয় বলো তো? জিআরই দিতে হয় তুমি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চাও, বা মানে মধ্যে কথা হচ্ছে পোস্ট গ্র্যাড করতে চাও, তাহলে তোমার জিআরই দিতে হয়, যেখানেও হেভিলি ভোক্যাবুলারি কোয়েশ্চেন্স আসে। তখন আমার এখানে ছোটোবেলায় যখন আমি আইবিএ প্রেপ নিচ্ছিলাম, আমার মনে হতো কি আরে ভোক্যাবুলারিতে এত এমফেসিস কেন, মানে এত ভোক্যাবের কোয়েশ্চেন, ভোক্যাব না পারলে অবস্থা খারাপ হয়ে যায়, এটা কেন? দেন আই ট্রাই টু স্টাডি, ইনভেস্টিগেট লিটল মোর। আচ্ছা ভোক্যাব দেওয়ার কাহিনী কি এবং কোন ভোক্যাব আসে? তোমার কিন্তু র্যান্ডম ভোক্যাব আসে না। তুমি খেয়াল করে দেখবা ওই 1200, 1500, 2000, 2500 ওয়ার্ড পড়লে তোমার যদি মোটামুটি 3000-এর মতো বা 5000-এর মতো ওয়ার্ড জানা থাকে, তোমার এই জিআরই পর্যন্ত তুমি ক্র্যাক করে ফেলতে পারবা। জিআরই ভোক্যাব কোয়েশ্চেন তুমি ক্র্যাক করে ফেলতে পারবা। এত বেশি আইবিএর ক্ষেত্রে লাগে না। তুমি আমার কথা আবার ভুলভাবে নিও না, এত বেশি আইবিএর ক্ষেত্রে লাগে না। আগে তুমি আইবি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট পড়ো, ওইখানে 1200-র উপরে ওয়ার্ড আছে। আরেকটু পরে আমরা তারপরে ওয়ার্ড স্মার্ট পড়ো, তোমার হয়ে যাবে। আমি জাস্ট এমনি ইন জেনারেল বলতেছি, ঠিক আছে? তো ধরো, আচ্ছা ধরো একটু কমায় বললাম 2000 ওয়ার্ড। তো আমার কোয়েশ্চেন হচ্ছে এই 2000 ওয়ার্ড বা 3000, 5000 ওয়ার্ড, ইংলিশে তো আরও মানে হাজার হাজার ওয়ার্ড আছে, তাহলে এই 2000 ওয়ার্ড বা 3000, 5000 ওয়ার্ডের মধ্যে এগুলা এমন কি স্পেশাল ওয়ার্ড যে এইগুলার উপর তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে? এটা আমার না ছোটোবেলা থেকে কোয়েশ্চেন ছিল। পরে আমার কাছে আমি না একটু খেয়াল করলাম যে এই ওয়ার্ডগুলো আসলে কি, এগুলো কারণ এটা তো র্যান্ডম ওয়ার্ড না, তাই না? খেয়াল করে দেখো। পরে আমি রিয়েলাইজ করলাম এই ওয়ার্ডগুলো আসলে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল সেটিংয়ে বেশি বেশি করে ইউজ করা হয়। হোয়াট ডু আই মিন বাই দিস? তুমি যদি এখন হঠাৎ করে একটা ইউনিভার্সিটির যে কোনো একটা কোর্সের টেক্সট বুক খুলে বসো,
তাহলে দেখবা এই যে তুমি ওয়ার্ডগুলো শিখছো না, এই ওয়ার্ডগুলোর মধ্যে অনেক ওয়ার্ড তুমি বারবার ইউনিভার্সিটি টেক্সট বুকসগুলোতে দেখবা। ধরো আমি তোমার একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে এই বইটা পড়াবে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এই বইটা তোমাকে দেখবা পড়াবে ইউনিভার্সিটিতে উঠলে ম্যানকিউর। হ্যাঁ, এখন অনেক টিচার, অনেক ফ্যাকাল্টি, ডিপেন্ডস অন দ্য ফ্যাকাল্টি, অনেক টিচার ম্যানকিউর বই না পড়ে অন্যান্য মানুষ, অন্যান্য রাইটারের বই পড়ে। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স তোমার একটা বই পড়াবে তোমার ইকন কোর্সে, একদম প্রথম যে ইকন কোর্সটা। তুমি দেখবা ওই বইটা যদি তুমি উঠাও, দেখবা যে ওই বইটাতে এইখানে তুমি যে ওয়ার্ডগুলো শিখছো না, ওই ওয়ার্ডগুলো দেখবা ওই বইটাতে এক্সপ্লেনেশনে লেখা আছে। আবার ধরো তুমি কোনো একটা ইকন মানে ইকোনমিক্স, ইকন রিসার্চ পেপার খুলো, ইকন রিসার্চ পেপার খুললে তুমি দেখবা এই যে ওয়ার্ডগুলো তুমি পড়ছো ওই ওয়ার্ডগুলো তুমি এখানে আবার দেখতে পাবো। তুমি মানে আমি শুধু ইকন রিসার্চ পেপার, এটা পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এটা আর্টসের, এটা মিউজিকের একটা রিসার্চ পেপারও হতে পারে, কিন্তু দেখবা যে অ্যাকাডেমিশিয়ানরা ওরা এই ওয়ার্ডগুলো বারবার ইউজ করতেছে, প্রফেশনালরাও এই ওয়ার্ডগুলো বারবার ইউজ করতেছে। তুমি একটা প্রফেশনাল ডকুমেন্ট লিখবা তোমার কোম্পানির বা কোনো কিছু, দেখবা এই ওয়ার্ডগুলো বারবার ইউজ করতেছে। শুধু কি তাই, ধরো তুমি একটা নন ফিকশন বই পড়বা, বা ফিকশন বই পড়বা, নন ফিকশন শুধু না, বা ফিকশন বই, নন ফিকশন পড়ো ফিকশন পড়ো, দেখবা যে এই যে ইংলিশ ওয়ার্ডগুলো এগুলো বারবার ওখানে আসে। ধরো তুমি যদি বিশেষ না, তুমি টেস্ট করে দেখো, ধরো তুমি জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস খুলে দেখো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, দেখবা যে তুমি তোমার যদি আইবি এর এবং এই ওয়ার্ডগুলো পড়া থাকে, দেখবা যে এই ওয়ার্ডগুলো ওইখানেও আছে। বা তুমি নন ফিকশন যে কোনো বই খুলে দেখো, ধরো একটা পপুলার বই হচ্ছে সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড অর সামথিং, ইউভাল নোয়া হারারির। তুমি এই বইগুলো খুলে দেখো, দেখবা যে তোমার এই ওয়ার্ডগুলা বারবার আসতেছে। তুমি বলতে পারো ভাইয়া আপনি এটা কেমনে জানলেন? আমি আমি তোমাকে যে সেপিয়েন্সের এক্সাম্পল দিই, আমি যখন ক্লাস 11-এ ছিলাম আমি তখন এই বইটা পড়তাম, পড়ছিলাম প্রথম। আমার এখনও মনে আছে, আমার আমার ঢাকা কলেজে আমি ক্লাস করতে চাইতাম, তোমার আমার বাসে করে যাইতে হতো, কারণ বাসা থেকে অনেক দূরে ছিল। আমার বাসা কোথায় ছিল বাংলাদেশে এটা বলবো না, কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে ছিল। তো আমার রাস্তায় জ্যামে এত সময় যেত, তো আমি কি করতাম, আমি বাসের মধ্যে বসে আমি বই পড়তাম। তো আমার তোমার সেপিয়েন্স বইটা আমার এখন মনে আছে, আমি সেপিয়েন্স বইটা শেষই করছি বাংলাদেশের ট্রাফিক জ্যামে, ঢাকার ট্রাফিক জ্যামে সেপিয়েন্স বইটা আমি শেষ করছি। আমি এটা জীবনে বাসায় বাসায় মনে 5-10 পৃষ্ঠা পড়ছি জীবনে, বেশিরভাগ সময় আমি এটা তোমার রাস্তার মধ্যে শেষ করছি। আর কলেজে যখন ক্লাস হতো ঢাকা কলেজে, তখন আমি ক্লাসের মধ্যে বসে বসে পড়তাম। এটা এটা একটু এটা আমি বাচ্চাদেরকে বলতে, মানে তোমরা জানোই, তোমরা অনেকেও করো, আমি হয়তো বা লেকচারটা না শুনে আমি নিজের আমার যে বইগুলো পছন্দ আমি ওই বইগুলো পড়তাম। তো আমি তখন কি করতাম, আমার আমার তো নিজের ইংলিশও ইমপ্রুভ করতে হতো, এবং এমন না যে আমি পড়ে সব বুঝে ফেলতাম, বইটা যে পড়তেছে এমন না যে আমি পড়ে সব বুঝে ফেলতাম। তো আমি কী করতাম, আমি পেন্সিল রাখতাম, অলওয়েজ আমার সাথে পেন্সিল থাকতো, পেন্সিল দিয়ে আমি দাগাইতাম, যে ধরো আমি একটা ওয়ার্ড বুঝি নাই, ওই ওয়ার্ডটা আমি এভাবে গোল করতাম। এবং আমার কাছে তো অলওয়েজ ইন্টারনেট থাকতো না, কারণ আমি তখন যখন ঢাকা কলেজে পড়তাম, ঢাকা কলেজে তোমার স্মার্টফোন নিতে দিত না, যখন আমি ঢাকা কলেজে পড়তাম 2018-19 দিকে ঢাকা কলেজ ওয়াজ রিয়েলি স্ট্রিক্ট। এখন আমি জানি না ঢাকা কলেজের অবস্থা কি, বাট আমাদেরকে বাটন ফোন নিতে দিত, যেটাতে বিয়ারলি ইন্টারনেট থাকতো, এবং অত থাকতো না, এবং আমার সাথে টাকা পয়সাও ছিল না ইন্টারনেটের তোমার প্যাকেজ কেনার সামথিং। বাট আমার পয়েন্ট হইতেছে, আমার এখন মনে হচ্ছে ফেসবুক ইউজ করতে পারতাম ওই বাটন ফোনের মধ্যে অতটুকু পারতাম, বাট তাও আমার কাছে, এবং কেন ফ্রি ফেসবুক ইউজ করা যেত ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো হ্যাঁ, অনেক কিছু মনে পড়তেছে এটা বলতে গিয়ে। কিন্তু তো আমি কী করতাম, আমি তোমার করে রাখতাম, গোল করে রাখতাম যেগুলো আমি বুঝি না, তারপর আমি বাসায় এসে ওটা একটু সার্চ করে করে দেখতাম অর্থগুলা, বুঝছো? এবং তারপর আমি ওয়ার্ডগুলো যেখানে আমার গোল করা ছিল ওটার পাশে আমি অর্থ লিখে রাখতাম। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি তোমাকে আসলেই আমার এই বইগুলো খুলে খুলে আমি তোমাকে দেখাতে পারতাম, আমি বাংলাদেশে থাকতাম। কিন্তু আমার
মানে আমি এভাবে করে নিজেকে অনেক কিছু শিখাইছি আগের থেকে। তো এভাবে করে করে আমি হয়তো এরকম করে ধরো 5-10টা বই পড়ছি, 10-15-20টা বই পড়ছি। একটা পর্যায়ে গিয়ে আমার আর এভাবে গোল করে করে মানে ধরো প্রথমে আমি যে বইটা পড়ছি কথার কথা ছোটোবেলায়, তখন ওই বইয়ের ধর আমি কিছুই বুঝি নাই, ওই বই আমি হয়তো বা গোল বেশি করে করে পড়ছি। কিন্তু আমি পড়তে 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 এবং ওয়ার্ড আরও শিখতে 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 ধরো 25 নম্বর যে বইটা পড়ছি, 25 নম্বর বইয়ে আসলে অত গোল্লা নাই, কারণ 25 নম্বর বইয়ে আমি যে ওয়ার্ডগুলো দেখতেছি, ওয়ার্ডগুলো আমি আগেও দেখছি এবং অর্থগুলো আমি জানি, বুঝছো? তো আমার পয়েন্ট হচ্ছে তুমি এবং আমি পরে যখন আইবি প্রেপ নিতে আসছি না, তখন দেখি কি আমি এখানকার অনেক ওয়ার্ড জানি। সেম জিনিসটা আমার সাথে কীভাবে হয়েছে, আরেকটা জিনিস কী হয়েছে, ধর আমি বই একটা তো সোর্স বললাম, আমি ডিবেট করতাম, আমি তোমাদেরকে আগেও বলছি। সো আমি যে ডিবেট করতাম না বাবা, আমি ডিবেট করার জন্য তোমার রেগুলার ম্যাগাজিন, নিউজ পেপার্স এগুলো পড়তাম, মানে মোদ্দা কথায় পিরিয়ডিক্যালস পড়তাম। তো আমি প্রতি মাসে ক্লাস 2016 থেকে, যখন আমি ক্লাস 9-এ ছিলাম, 2016 থেকে আমি প্রতি মাসে দি ইকোনমিস্ট পড়তাম। দি ইকোনমিস্ট অনেক ফেমাস একটা ম্যাগাজিন। এখনও আমি প্রতিদিন যখন ঘুম থেকে উঠি, যখনই উঠি, হ্যাঁ আমি ধরো সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি তোমার ফাইন্যান্সিয়াল টাইমস আর ওয়াল স্ট্রিট জার্নাল, WSJ লিখলাম, ওয়াল স্ট্রিট জার্নাল, এই দুইটা পড়ি রেগুলার। মানে আমি কি সব আর্টিকেল পড়ি? আমার কি সব আর্টিকেল পড়ার সময় আছে? না, নাই। আমার তো সব আর্টিকেল পড়ার দরকার নাই। তুমি কথা বুঝতেছো বাবা? এত তো পড়ার সময়ও নাই, দরকারও নাই। আমি কি করতাম, আমি এখনো কি করে জানো, আমি তোমার ঘুম থেকে উঠে ধরো আমি ওয়াল স্ট্রিট জার্নাল আর ফাইন্যান্সিয়াল টাইমস এটা পুরাটা ধরো একটু স্ক্যান করি, হেডলাইনগুলো একটু দেখি টানা। তারপরে যে আর্টিকেলগুলো আমার ইন্টারেস্টিং লাগে বা যে নিউজগুলো বা যে হেডলাইনগুলো আমার ইন্টারেস্টিং লাগে, আমি ওই হেডলাইনগুলো তোমার খুলে পড়ি। যে প্যারাগুলো আমার জন্য রেলেভেন্ট না, ইম্পর্টেন্ট, আমি স্কিপ করি, বুঝছো? কিন্তু তুমি আবার করো না, তুমি তো মানে ভাইয়া তো বড় হয়ে গেছি অনেক, আর ভাইয়া তো একটা বড় সময় স্ট্রাগল করে প্রত্যেকটা যে বললাম না গোল্লা দিয়ে 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 বুঝে বুঝে করছি। এখন তো ভাইয়ার মানে ধরো আমি ওয়াল স্ট্রিট জার্নাল, ফাইন্যান্সিয়াল টাইমস পড়ি, কারণ আমি ইনভেস্ট করি। আমি জানি না তোমরা জানো না কিনা, আমার একটা ছোটো করে হেজ ফান্ড আছে। তো আমার পয়েন্ট হতে আমি 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 তো তোমাদেরকে শখে পড়াই, তো শখে পড়াই এবং প্লাস আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম অফ এডুকেশন, তাই পড়াই। কিন্তু আমার কথা হচ্ছে দিস ইজ নট দ্য অনলি থিং দ্যাট আই ডু, রাইট? তো আমার পড়তে হয়, আমার জানতে হয় যে আচ্ছা দেশের ইউএসের ইকোনমির অবস্থা কী, চায়নার জাপানের ইকোনমির অবস্থা কী, স্টক মার্কেটের অবস্থা কী, কোন স্টকে ইনভেস্ট করা যায়, অ্যান্ড সো অন সো ফোর্থ। তো আমি এখনও রেগুলার 2-3টা করে আর্টিকেল পড়ি বা 4-5টা করে আর্টিকেল পড়ি ঘুম থেকে উঠে। সারাদিন তো পড়িও, মানে সারাদিন তো মাঝে মাঝে পড়ি, কিন্তু আমি ইউজুয়ালি এটা করি। ছোটোবেলায় আমি কী করতাম, প্রতি মাসে আমি দি ইকোনমিস্ট একটা ম্যাগাজিনে গোটাটা না পড়লেও ইম্পর্টেন্ট রেলেভেন্ট জিনিসগুলো যেগুলো আমার ডিবেটের জন্য কাজে লাগতো, ওগুলো আমি রেগুলার পড়তাম। এবং এইটাতে যেটা হচ্ছে, এই যে বাবা, এই যে ওয়ার্ডগুলো না, তুমি এই ওয়ার্ডগুলো দেখবা কি এই নিউজ পেপার আর্টিকেলগুলো, এই ম্যাগাজিনের আর্টিকেলগুলোতে এই ওয়ার্ডগুলো আছে। এই ওয়ার্ডগুলো তোমার সামনে বারবার আসবে। কারণ আমি কি বললাম, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা টেস্ট কেন করে? এই ওয়ার্ডগুলা টেস্ট করে যাতে, এই পরীক্ষাগুলোতে কেন টেস্ট করে, যাতে তুমি বড় হয়ে ইউনিভার্সিটিতে উঠে তুমি টেক্সট বুকগুলো পড়তে পারো, রিসার্চ পেপারগুলো পড়তে পারো, নন ফিকশন বই পড়তে পারো, পিরিয়ডিক্যালসগুলো পড়তে পারো। শুধুমাত্র পড়তে পারো না, তুমি যাতে লিখতেও পারো, তুমি যাতে রিসার্চ পেপারও লিখতে পারো নিজে, তুমি যাতে একটা প্রফেশনাল ডকুমেন্টও লিখতে পারো নিজে, তুমি যাতে নিজে একটা বই লিখতে পারো, তুমি যাতে একটা নিউজ পেপার আর্টিকেল লিখতে পারো। বুঝছো কেন টেস্ট করে? মানে তুমি যে ওয়ার্ডগুলো শিখতেছো আইবি এক্সামের জন্য হোক, এসএটির জন্য হোক, জিআরির জন্য হোক, তুমি ওগুলো শিখে গিলে খেয়ে ফেলো না। এবার আমার সবসময় কাজে রাখবে। আমি মনে হয় আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে আমি যে আইবি এক্সামের জন্য তোমাদেরকে পড়াই, আমার খুব একটা মানে মানে আমি আমি এটাতে খুব একটা বড় ইম্প্যাক্ট যে তৈরি করে ফেলতে পারতেছি দুনিয়াতে আইবি এক্সামের জন্য পড়ায় আমার সময় দিয়ে, এমন কিন্তু না। কারণ আইবিতে দিনের শেষে মাত্র 120 জনের মতোই চান্স পাবে, 125 জনের মতোই চান্স পাবে, বাকিরা কিন্তু চান্স পাবে না, এটা আমি জানি। কিন্তু এর থেকে আমি যদি বেশি সময় এসএসসি পড়ানোতে অ্যালোকেট করি, তাহলে কিন্তু আমি আরও বাচ্চাদের হেল্প করতে পারবো, আরও বেশি বাচ্চাদেরকে, তাই না, মিলিয়ন্স অফ বাচ্চাকে অ্যাট দ্য সেম টাইম হেল্প করতে পারবো। আইবির ক্ষেত্রে ট্রু না। আর আইবি প্রিপারেশন নেয় বা কতজন বাংলাদেশে?
কিন্তু যেই কারণে আমি তোমাদেরকে পরে স্পেসিফিক, কারণ আমার কাছে মনে হচ্ছে আইবিএ অ্যাডমিশন টেস্ট বা বিউপি অ্যাডমিশন টেস্ট বা এসএটি বা জিআরইতে যে স্কিলগুলা তোমার টেস্ট করে, যে নলেজগুলো টেস্ট করে, যে নলেজ টেস্ট করে, এইটা সবার জানা উচিত। আমার কাছে মনে হয় শুধু আইবি প্রিপারেশনের জন্য না, সবারই এই ওয়ার্ডগুলো, ইংলিশ ওয়ার্ডগুলো জানা উচিত। কারণ ইংলিশ ওয়ার্ডগুলো যদি ও জানে, ওর এবিলিটি টু কমিউনিকেট উইথ পিপল উইড সিগনিফিকেন্টলি এনহ্যান্স। তুমি স্টার্ট আপ বানাবা, তুমি ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট রেজ করতে পারবা, তুমি অনেক কিছু করতে পারবা। আমার পয়েন্ট হচ্ছে যে তুমি যদি রেগুলার এই এই রিসোর্সেসগুলো পড়ো, এই নন ফিকশন বইগুলো, ফিকশন বইগুলো, এই পিরিয়ডিক্যালসগুলো পড়ো, তাহলে পড়ার সময় তোমার শুধু র্যান্ডমলি পড়ে গেলে হবে না, তোমার ওয়ার্ডগুলা আইডেন্টিফাই করতে হবে যে ওয়ার্ডসগুলো তুমি পারো না, এবং ওটার অর্থও তোমার বের করতে হবে নিজে নিজে। তুমি নিজে নিজে সার্চ দিয়ে দিয়ে বের করবা, করে তুমি নিজে শিখবা এবং নিজে একটা নোট রাখবা যে কোন ওয়ার্ডগুলো তুমি পারো, কোন ওয়ার্ডগুলো পারো না। তোমার যেভাবে সুবিধা তুমি ওভাবে করে নিও। পয়েন্ট বুঝছো? সো আমার কথা হলো আমাদের রিডিং হ্যাবিট বাড়াতে হবে এই কারণে। এবং এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, বাট আমি এখানে আরেকটা ছোট্ট অ্যাডভাইস দিই। আমি বলছিলাম দুইটা ইনসাইট দিব, একটা দিলাম ভোকাবুলারি, আরেকটা হচ্ছে রাইটিং। আইবিএতে কিন্তু রাইটিং আসে বাবা, এবং রিটেন পার্ট আছে একটা, তাই না? এবং রিটেন পার্টে অনেকে ডিফিকাল্টি ফেস করে, এবং রাইটিং স্কিলস, রিডিংয়ের মতো রাইটিং স্কিলস সবারই থাকা উচিত। কারণ তুমি একটা ভালো, তুমি এআইকে দিয়ে লিখাতে পারবা, কিন্তু ইউ নিড টু মেক দ্য এআই সাউন্ড লাইক ইউ, না? তো তোমার রাইটিং স্কিলস উইল অলওয়েজ বি রেলেভেন্ট ইভেন ইন দ্য ফিউচার, ইভেন ওয়েন এআই ক্যান রাইট আ লট অফ থিংস ফর ইউ। এখানেও তোমার সবাই যেটা বুঝে না, তুমি যদি ভালো রাইটার হতে চাও, তুমি যদি কোনো কিছু ভালো লিখতে চাও, তাহলে তোমার বেশি বেশি করে পড়তে হবে ভালো রাইটারের জিনিসপত্র। তুমি যদি একটা ভালো রাইটার হতে চাও, ধরো তুমি একটা ভালো নন ফিকশন রাইটার হতে চাও যে হিস্ট্রির উপর বই লিখবে, আমি জানি না, আমি বলতেছি আর কি, তোমার উচিত আরও নন ফিকশন রাইটারদের বই পড়া কন্টিনিউয়াসলি, এবং খেয়াল করা যে ওরা কিভাবে লিখতেছে, ওরা কীভাবে, ওদের স্টাইলটা কী, ওরা কীভাবে স্ট্রাকচার করে, ওরা কীভাবে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করে, ওরা কোন ভোক্যাব ইউজ করে, এগুলো খেয়াল করে। পৃথিবীর তুমি যে কোনো নোবেল প্রাইজ, লিটারেচারে নোবেল প্রাইজ উইনিং নোবেল লরেটের ইন্টারভিউ খুলে দেখো, সবাই বলবে ওরা অনেক বেশি বেশি পড়ে। ওরা যতটা না বেশি, ওরা লেখালেখিও করে অবশ্যই অনেক বেশি, যত না বেশি ওরা লেখালেখি করে, তত এর থেকে বেশি ওরা পড়ে, অন্য রাইটারদের লেখা পড়ে, এবং সেখানে ইন্সপিরেশন নেয়, সেখান থেকে শিখে ওরা কীভাবে লিখে। সো তুমি যদি আইবি এক্সাম হোক বা তুমি লাইফেও ইন জেনারেল যদি ভালো লিখতে চাও, তাহলে তোমার বেশি বেশি করে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই এখানে। বেশি বেশি করে র্যান্ডম মানুষজনের লেখা পড়তে হবে না, ভালো রাইটারদের বই পড়তে হবে, ভালো রিসার্চ পেপার পড়তে হবে, ভালো আর্টিকেলস পড়তে হবে। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, তুমি ধরো তোমার কাছে যদি এগুলার, তোমার মনে ভাই এগুলো আমি কোথায় পাবো, এগুলা তুমি ফ্রিতে অনেক জায়গায় পেয়ে যাবা, তোমার একটু খুঁজে নিতে হবে, আমি তোমাকে বলতে পারবো না, কারণ ভাইয়া আমেরিকাতে থাকে এবং আদানিস ইজ অ্যান আমেরিকান কোম্পানি। আমি যদি তোমাকে, মানে এটা একটু প্যারা আমার জন্য বলার, ফ্রি রিসোর্স, মানে ধরেন যদি বাংলাদেশে থাকতাম আমি হয়তো তোমাকে বলে দিতাম ভিডিওর মধ্যে, কিন্তু আমার জন্য ইউএসএতে বসে আমেরিকান কোম্পানি চালায়, আমার জন্য এটা বলা ডিফিকাল্ট যে তুমি কোত্থেকে ফ্রি জিনিস পাবা বিকজ অফ লিগাল রিজনস। সো তুমি খুঁজে বের করে ফেলো কোত্থেকে পাওয়া যায়। এখন ধরো তুমি পাও নাই এগুলো খুঁজে, তোমার ভাইয়ার মতো এত কিছু করার দরকার নেই, তাহলে তুমি বাংলাদেশেরগুলো দিয়ে শুরু করো। তুমি বাংলাদেশের ডেইলি স্টার পড়ো, তুমি বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ড পড়ো, বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারগুলো দিয়ে শুরু করো। বইয়ের তো তুমি পিডিএফ পাবাই বইগুলোর। এই কারণে আমি কি করব, আমি তোমাদের জন্য লিস্ট বানাইছি সাজেস্টেড রিডিংয়ের আদানিসের ওয়েবসাইটে। এই সাজেস্টেড রিডিংয়ের লিস্টটা আদানিসের ওয়েবসাইটে আছে, এবং আমি তোমাকে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিব। তোমরা কী করবে, ওই সাজেশন রিডিংয়ের যে লিস্টটা, ওটার মধ্যে আমি তোমার এই পিরিয়ডিক্যালস বইয়ের নামগুলো আপাতত জাস্ট সো দ্যাট ইউ ক্যান স্টার্ট, এখন আমি একটা লিস্ট বানিয়ে দিছি, এই লিস্টে আমি কন্টিনিউসলি আপডেট করতে থাকবো, তোমাকে আমি আরও দিব। এখন সবাই যে সব কিছু পড়বে আমি এটা এক্সপেক্ট করি না, মানে আমি লিস্টটা বানায় রাখবো, মানে অলরেডি কয়েকটা দিয়েছি, আমি আরও আপডেট করতে থাকবো রেগুলার। তাহলে কি হবে, তাহলে তুমি ওগুলো পড়ে ফেলবা। এবং আরেকটা জিনিস, তোমরা সবাই আদানিস প্রো নিয়ে নিও। এগ্যান আদানিসের সব কিছু কিন্তু ফ্রি। সো আদানিস প্রো নিলে কী হবে, তোমার ইনফরমেশনটা আমাদের কাছে থাকবে যে তুমি আইবিএ প্রিপারেশন নিতে চাও, তাহলে আমরা রেগুলার তোমাকে ইমেইলে
আপডেট দিতে পারবো যে ভাইয়া আপু এই জিনিসটা আইবি এর জন্য আমরা লঞ্চ করছি, এটা রিলিজ করছি, এই লেকচারটা এই লেসনটা আমরা রিলিজ করছি। এবং দানেশ প্রো তুমি ফ্রিতে কীভাবে নিয়ে নিতে পারবে সেটার ভিডিওটা আমি ডেসক্রিপশনে তোমাকে দিয়ে দিব না, তাহলে আমার জন্য তোমার টার্গেট করা ইজি হয়ে যাচ্ছে। তোমার ইমেল আছে আমাদের কাছে, আমরা তোমাকে ইমেল পাঠাতে পারবো, তখন তোমাকে কন্টিনিউসলি আপডেট দিতে থাকতে পারবো। এবং দানেশ প্রো না থাকলে তুমি সবগুলো আরামসে ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। এগুলো তুমি কোনো কিছু টাকা দেওয়া লাগবে না, তুমি চাইলেও টাকা দিতে পারবে না, ওরকম আমি কোনো পেমেন্ট সিস্টেমই বানাইনি। তো আমার পয়েন্ট হচ্ছে যে বেশি বেশি করে পড়তে হবে, এবং বেশি বেশি তোমার যদি রিডিং হ্যাবিট থাকে এবং তুমি যদি ভালো মতো করে পড়ো এবং বুঝে পড়ো, জাস্ট অনেক মানুষ অনেক কিছু পড়ে বুঝে পড়ে না, এই ওয়ার্ডস ভোকাবুলারি বিল্ড করে না। তুমি যদি ওয়ার্ডস ভোকাবুলারি বিল্ড না করো তাহলে তোমার রিডিং কম্প্রিহেনশনের যে কোয়েশ্চেনগুলো এগুলা করতে কষ্ট হবে, বুঝছো? তো ভয়ের কিছু নাই, আমরা যেহেতু এখনই কলেজে পড়ি, বা তুমি যদি স্কুলের একটা বাচ্চাও হও, তুমি এখন থেকে রিডিং হ্যাবিটটা বানাও। দেখো ভাইয়ের 2016 কথা বলতেছি, ক্লাস 7 কথা, 2016 আমি ক্লাস 9 ছিলাম, ক্লাস 7 কথা বলতেছি। ওই যে আমি ছোটোবেলা থেকে পড়ছি ওইটার আমার ওই, শোনো, নলেজ কম্পাউন্ড হয়। মানুষ বলে না যে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলে না, যে তুমি যদি ইনভেস্ট করে রাখো এত টাকা তাহলে এটা কম্পাউন্ড হইতে থাকবে ওভার টাইম, নলেজও কম্পাউন্ড হয়। সো তোমার নলেজে যদি কম্পাউন্ডিং ইফেক্টটা তুমি রিয়ালাইজ করতে চাও, গেইনটা রিয়ালাইজ করতে চাও, তাহলে তোমার আগের থেকে নলেজে ইনভেস্ট করা শুরু করতে হবে, বুঝছো? ঠিক আছে বাচ্চারা, আমি নেক্সট আরও ভিডিও বানাবো এইটার উপর, এই তুমি কিভাবে কলেজ লাইফ থেকে আরও বেশি প্রিপারেশন নিতে পারো। এবং বেস্ট অফ লাক, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে লেট মি নো। ওকে, দাদা।